আজকের আলোচ্য বিষয় if else if else একটা while writing a program there may be a situation when you need to adopt one out of a given set of paths অর্থাৎ অনেকগুলো পথ আছে তার ভিতর থেকে যদি একটা পথ সিলেক্ট করতে বলা হয় তখন আমাদের কিন্তু if else লাগবে if in such case you need to use conditional statement that allow your program to make correct decision and perform right action. JavaScript supports conditional statement which are used to perform different action based on different condition অর্থাৎ বিভিন্ন ধরনের ইনপুটের উপর ভিত্তি করে তার অর্থাৎ কোন দিকে যাবে সেই রুটটাও সেভাবে ঠিক হবে তার কন্ডিশনের উপর ভিত্তি করে Here we will explain the if-else statement in this structure. The following flowchart shows how the if-else statement works. অর্থাৎ এখানে কন্ডিশন যদি চেক করে কন্ডিশন যদি ফলস হয় কন্ডিশন ফলস হলে তাহলে যাবে হচ্ছে কোন দিক দিয়ে কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই রুটটা আর কন্ডিশন যদি ট্রু হয় এই রুটে যাবে এবং তখন এই কোডটা এক্সিকিউট করবে অর্থাৎ এর ভিতরে যে কাজ বলা হবে সেইভাবে কাজটা করবে আর না হলে সে কি করবে কাজ যদি ফলস হয়ে যায় সে এক্সিট হয়ে যাবে অর্থাৎ ওই কোডের ভিতর যাবে না না যে এক্সিট করে যাবে তাহলে এখানে এই যে এক্সিট তাহলে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট দ্য ফলোইং ফর্মস অফ ইফ এলস স্টেটমেন্ট কি কি ফর্মের ইফ এলস স্টেটমেন্ট সাপোর্ট করে যেমন নর্মাল ইফ এলস ইফ তারপর হচ্ছে ইফ এলস তারপর হচ্ছে ইফ এলস ইফ এর সাথে আরো এলস ইফ থাকতে পারে তারপর লাস্টে এলস এরকম কন্ডিশন নর্মালি একটা ইফ কন্ডিশনে থাকতে পারে যে ইফ যদি হয় তাহলে এই কাজটা করো আর না হলে ওই কন্ডিশনের থেকে বাইরে বের হয়ে যাও আর একটা আছে শুধু ইফ করো এইটা যদি না হয় তাহলে এলস কিছু একটা বলা থাকবে সেই এলস এর কাজটা করবে হ্যাঁ তার আরেকটা যদি ইয়ে হয় যেমন একাধিক চেক হয় যে শুধু ইফ এলসে তো দুটো চেক করা যায় ইফ একটা কন্ডিশন চেক আর না হলে পরে এলসে যায় একটা আর যদি এমন থাকে একাধিক 1 2 3 4 এরকম যদি হয় এইটা একটা ইফ এইটা এলস ইফ এইটা এলস ইফ এটা এলস অর্থাৎ কতগুলো যদি এই ইফটা যদি ফলস হয় তাহলে এই এলস ইফ চেক করবে যে এইটা ট্রু কিনা তারপর পরবর্তী এটাও যদি ফলস হয় তখন এইটা চেক করবে এইটা যদি ফলস হয় তাহলে এলস এরটা প্রিন্ট করে বের হয়ে যাবে তাহলে আমরা একটা প্রোগ্রাম দেখি প্রোগ্রাম দেখলে আরো ক্লিয়ার ধারণা পাওয়া যাবে যে ইফ স্টেটমেন্টটা কেমন হবে if statement is the fundamental control statement that allows JavaScript to make decision and execute a statement conditionally অর্থাৎ একটা ডিসিশন নিয়ে আমাদের একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করে যেমন আমাদের এখানে একটা এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনের মান যদি ট্রু হয় তাহলে এই ইফ এর কন্ডিশনের কোডটা এক্সিকিউট করবে আর যদি ফলস হয় ইফ থেকে বের হয়ে যাবে here a JavaScript expression is evaluated if the resulting value is true the given statements are executed অর্থাৎ এই স্টেটমেন্ট যেগুলো বলা থাকবে এই ব্র্যাকেটের ভিতর অর্থাৎ এই যে থার্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যতটুকু থাকবে সেই পার্টটুকুর কাজ করবে আর মোস্ট অফ দ্য টাইমস you will use comparison operator while making decision অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কম্পারিজন অপারেটরটা ব্যবহার করা হয় যেমন এই যে এক্সপ্রেশনটা এটা যদি হয় এমন যে a equal to 5 b equal to 3 যদি হয় এই যে যদি এক্সপ্রেশন হয় a is greater than b তাহলে কি হবে এটা ট্রু হবে না ফলস হবে এই কন্ডিশনটা ট্রু হবে অর্থাৎ ট্রু হলে তখন এই স্টেটমেন্টের কাজটা করবে আমরা একটা প্রোগ্রামে যাই এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে যেটা হচ্ছে এখানে বলা আছে যে HTML
কোডের ভেতরেই থাকবে, এবং স্ক্রিপ্ট টাইপ অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোড এটা এ পার্টটুকু রাখবা না, যখন রান করতে হবে তখন এটুকু বাদ দিতে হবে, অর্থাৎ এটুকু জাস্ট কমেন্ট দিয়ে বোঝানো, কমেন্ট দিয়ে যাতে ইনঅ্যাক্টিভ করে রাখা, রান করতে গেলে এটা এই পার্টটুকু মুছে দিতে হবে। এখন আমরা দেখি এখানে দুটো ভেরিয়েবল, একটা আছে এজ, তার ভ্যালু 20। এখন এজ একটা ভেরিয়েবল দেওয়া আছে, এজের ভ্যালু 20 দেওয়া আছে। এখন এখানে এই এজের মানটা চেক করা হবে, অর্থাৎ ইফ যদি এজের মানটা যদি 18 থেকে বড় হয় তাহলে এইটা অর্থাৎ ডকুমেন্ট ডট রাইট বলতে ওয়েব পেজে আমাদের এই কন্টেন্টটুকু অর্থাৎ কোয়ালিফাইজ ফর ড্রাইভিং এই লেখাটুকু আমাদের ওয়েব পেজে শো করবে। তাহলে আমরা এখানে এই সেট দ্য ভেরিয়েবলস ইন ডিফারেন্ট ভ্যালুস, অর্থাৎ আউটপুটটা আমাদের এইভাবে আসবে, এই যে কোয়ালিফাইজ ফর ড্রাইভিং। কেন আসবে? তার কারণ আমাদের তো এটা ট্রু, যদি এটার মান হতো 18 থেকে ছোট মান হতো অর্থাৎ 17 যদি হতো তাহলে কিন্তু আমাদের এই কোনো কমান্ডই কাজ করতো না, অর্থাৎ এইখানে ইফের কোনো কিছুই লেখা ডিসপ্লেতে আসবে না, শুধু জাস্ট লাস্টে পি প্যারাগ্রাফের এইটা দেখা যাবে। এরপর যদি ইফ এলস হয়, ওটা তো শুধুমাত্র ইফ গেল। এখন যদি ইফ এলস হয় তখন ইফ এলস হলে কি হবে, ইফ এর সাথে একটা স্টেটমেন্ট থাকবে এলস, অর্থাৎ ইফ এক্সপ্রেশন যদি এটা যদি ফলস হয় তাহলে এলসে চলে যাবে, এলস এক্সপ্রেশনটা এক্সিকিউট করবে, অর্থাৎ এলস এর ভিতর যত যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে। আমরা একটা এক্সাম্পল উদাহরণে যাই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এজ ইকুয়াল টু 15 দেওয়া আছে, যদি ইফ এজ ইজ গ্রেটার দ্যান 18 তখন লেখা দেখাবে কোয়ালিফাইজ ফর ড্রাইভিং, আর যদি সেটা যদি না হয়, যদি ফলস হয় তখন এলস এর কাজ হবে এবং তখন লেখা দেখাবে ডাজ নট কোয়ালিফাই ফর ড্রাইভিং, অর্থাৎ 18 বছরের বয়সের নিজে থাকলে এজ তাহলে তারা ড্রাইভিং শেখার জন্য উপযুক্ত নয়, সেটা লেখাটা দেখাবে। আউটপুট এইভাবে দেখাবে ডাজ নট কোয়ালিফাই ফর ড্রাইভিং, তার কারণ কি এইখানে এজ 15 সেজন্য ডাজ নট কোয়ালিফাই হবে। এবার আসছে ইফ এলস ইফ লাস্টে এলস, অর্থাৎ প্রথম একটা ইফের কন্ডিশন শেষ হচ্ছে এইখানে, তারপরে আবার একটা এলস ইফের কাজ শুরু হচ্ছে, এলস ইফের কাজ কন্ডিশন শেষ হচ্ছে এখানে, আবার একটা এলস ইফ শুরু শেষ হচ্ছে এখানে, তারপর লাস্টে এলস এর কাজ শুরু, এলস এর দিয়ে শেষ। অর্থাৎ যদি এক্সপ্রেশনটা প্রথম এক্সপ্রেশনটা যদি ফলস হয় তাহলে এই ইফে ঢুকবে না, তখন এলস ইফ চেক করবে, এলস ইফ এক্সপ্রেশন 2 যদি ফলস হয় তাহলে চলে যাবে এইখানে, আর যদি এই এক্সপ্রেশন 3 যদি ট্রু হয় তখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, তখন আর এলসে যাবে না, এক্সিকিউট করে বের হয়ে যাবে। আর যদি কোনোটাই যদি কাজ না করে তখন এলস এরটায় কোনো কন্ডিশনের সাথে যেহেতু কোনো এক্সপ্রেশন নাই, এলস এর যে স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট করে বের হয়ে যাবে। There is nothing special about this code. It is just a series of if statement, and if is a part of the else clause of the previous statement. এখানে যেমন একটা প্রোগ্রাম করা হয়েছে, যেমন একটা ভেরিয়েবল বুকে হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল, ম্যাথ রাখা হয়েছে, বুক ইকুয়াল টু হিস্টোরি যদি হয়, অর্থাৎ এখানে যেহেতু ম্যাথ ছিল তাহলে বুক ইকুয়াল টু হিস্টোরি, এটা কি ফলস হবে, তাই তো? ফলস হলে তাহলে এই প্রথম ইফের কাজ করবে না, তারপর আবার এটা চেক করবে বুক ইকুয়াল টু ম্যাথ, তাহলে এটা এক্সিকিউট করবে, অর্থাৎ তখন রাইট দেখাবে হচ্ছে ম্যাথ বুক। আমাদের আউটপুটে এই যে ম্যাথ বুক লেখাটা আসবে। এখন আসে হচ্ছে সুইচ কেস। তাহলে ইফ এলস এর ভিতর কয়েকটা পার্ট দেখলাম, তিনটা, একটা নর্মাল ইফ থাকতে পারে, তারপরে ইফ এলস থাকতে পারে, তারপর হচ্ছে ইফ এলস ইফ একাধিক, তারপর হচ্ছে লাস্টে এলস। এখন আসি সুইচ কেস, অর্থাৎ এগুলো কিন্তু ওই ব্রাঞ্চিং এর জন্য,
অর্থাৎ এই ইফ এলস এগুলো কিন্তু আমাদের সিলেকশনের জন্য এই একই কাজ, এটাও সুইচের জন্য আমরা যেমন ইফ এলস ব্যবহার করে কোনো একটা ব্রাঞ্চিং কোন ব্রাঞ্চে যাব সেটা সিলেক্ট করছি এক্সপ্রেশনের উপর ভিত্তি করে, সুইচ কেজও কেজের ভ্যালুর উপর ভিত্তি করে আমরা সেই রুটটা ঠিক করবো যে কি কাজটা করবে আউটপুটে। যেমন ইউ ক্যান ইউজ মাল্টিপল ইফ এলস ইফ স্টেটমেন্ট, অর্থাৎ মাল্টিপল ইফ এলস ইফ এইভাবে ব্যবহার করা যায়, কিন্তু এটার বদলে আমরা যদি সুইচ ব্যবহার করি তাহলে আরো প্রোগ্রামটা সহজে আমরা করতে পারবো। অ্যাজ দ্য প্রিভিয়াস চ্যাপ্টার টু পারফর্ম এ মাল্টি ওয়ে ব্রাঞ্চ, however this is not always the best solution, especially when all the branches depends on the value of a single variable। অর্থাৎ সকল ব্রাঞ্চ যদি একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ড করে, যে আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমরা ভালো বুঝতে পারবো যে আমরা যেমন সুইচ ইফ এলস ইফ এর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এক্সপ্রেশনটা আলাদা আলাদা ছিল, সেগুলো চেক করছি। এখন এই ক্ষেত্রে যদি একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা চেক করি, যে একটা ভেরিয়েবলের ভ্যালু যদি এমন হয় যে কারো যদি রেজাল্টের গ্রেডিং সিস্টেম যদি করা হয়, যে যদি 33 থেকে নিচে থাকে তাহলে তাকে ফেল, 30 থেকে 40 অর্থাৎ ভ্যালু যদি সেই ভেরিয়েবলের ভ্যালু যদি 40 থেকে যদি বড় হয় তাহলে সি, তারপরে এইভাবে ডি ই এ প্লাস এ মাইনাস, এইভাবে আমরা গ্রেডিং আকারে করতে পারি। এটা হচ্ছে সুইচ কেজের মাধ্যমে করব। তাহলে আমরা সুইচ কেজে কিভাবে হবে একটা ফ্লো চার্ট দেখি। এখানে স্টার্ট হওয়ার পর আমরা প্রথম কেস চেক করবে, অর্থাৎ সুইচ স্টেটমেন্টের ভিতর কেস থাকে, সুইচ পুরোটা আছে সুইচের ভেতর আমরা কেস 1 কেস 2 কেস 3। এখন কেস 1 যদি ট্রু হয়ে যায় তাহলে কেস 1 এর যে স্টেটমেন্ট থাকবে সেটা কাজ করবে, এবং এই লাস্টে কিন্তু যে ব্রেক আছে, ব্রেক দেওয়া মানে কি সুইচের ভিতর থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এই যে সুইচের ভিতর যে অনেকগুলো কেস থাকবে আর বাকিগুলো চেক করার কোনো দরকার হবে না, অর্থাৎ ব্রেক দিয়ে বের হয়ে যাবে। যদি কেস 2 যদি ট্রু হয় তাহলে কেস 2 এর স্টেটমেন্ট কাজ করবে, নাহলে ব্রেক করে বের হয়ে যাবে। তাই এইভাবে লাস্টে যদি কোনো কেস যদি কাজ না করে, যদি এটা যদি ফলস হয়, এটাও যদি ম্যাচ না করে, এটাও যদি ম্যাচ না করে, তাহলে ডিফল্ট স্টেটমেন্টে ভেতর যা থাকবে সেইটা প্রিন্ট করে বের হয়ে যাবে, অর্থাৎ সেটা কাজ করে বের হয়ে যাবে। যেমন এরকম আছে, বেসিক ফরম্যাটিংটা এরকম যে এখানে দেখি, the objective of switch statement is to give an expression to evaluate and several different statement to execute based on the value of expression। অর্থাৎ এখানে এক্সপ্রেশনের ভ্যালু সুইচ স্টেটমেন্ট, সেখানে 7 ব্র্যাকেট দিয়ে শুরু 7 ব্র্যাকেট দিয়ে শেষ, এবং এইখান থেকে শেষ এর ভিতরে থাকবে কেস এবার আছে কন্ডিশন অন, অর্থাৎ এই এক্সপ্রেশনের যে মানটা সেটা চেক করবে। কন্ডিশন অন এর স্টেটমেন্ট, কন্ডিশন 2 যদি ট্রু হয় তার স্টেটমেন্ট এগুলো কাজ করার পর ব্রেক দিয়ে বের হয়ে যাবে, আর কন্ডিশন এন পর্যন্ত যেতে পারবো, অর্থাৎ আমরা একাধিক এবার কেস সেট করতে পারবো। আর লাস্টে যদি কোনো কেসের সবগুলো যদি ফলস হয়, সব কেস যদি ফলস হয়ে যায় তখন ডিফল্ট কাজ করে বের হয়ে যাবে। আমরা একটা প্রোগ্রাম দেখি। এখানে দেখতে পাচ্ছি যে একটা ভেরিয়েবলের গ্রেড এ, অর্থাৎ ইন্টারিং সুইচ ব্লক, অর্থাৎ সুইচ ব্লকে আমরা প্রবেশ করছি। এটা জাস্ট এই লেখাটা ব্রাউজারে দেখা যাবে। তারপর সুইচ স্টেটমেন্ট শুরু গ্রেড। এবার কেস কার সাথে, যদি এ বলতে যাচ্ছে এই যে গ্রেডের যে ভ্যালু, এই ভ্যালুটার সাথে কেজের সাথে যে ভ্যালু দেওয়া থাকবে সেটার সাথে ম্যাচ করবে, অর্থাৎ এর সাথে। তাহলে গ্রেডের ভ্যালু এর সাথে যদি ম্যাচ করে তাহলে আমরা যেহেতু ম্যাচ করবে, এই যেহেতু গ্রেড এ রাখা সেহেতু এখানে লেখা দেখাবে গুড জব। আর যদি তা না হয়, যদি এইখানে যদি ভ্যালু এর ভ্যালু সি অথবা বি থাকতো, তখন এই কেস এ ম্যাচ করতো না, তখন যাবে হচ্ছে কেস বি। এবং এখানে একটু খেয়াল রাখতে হবে
যে কেজে ওই ভ্যালুটা দেওয়ার পর তারপর একটা ক্লোন দিতে হবে, ক্লোন দিয়ে তারপর আমরা এটাকে পরের লাইনও ইন্টার দিয়ে পরের লাইনও দিতে পারি, এটা কোনো সমস্যা না, অর্থাৎ আবার একই লাইনও লিখতে পারি। তাহলে কেস বি যদি ট্রু হতো তাহলে হচ্ছে আমাদের এ স্টেটমেন্টটা প্রিটি গুড লেখা দেখাবে। কেস যদি ডি যদি ইয়ে হতো তাহলে লেখা দেখাবে নট সো গুড। কেস যদি এফ এর সাথে ম্যাচ করতো ফেলড, অর্থাৎ এই যা যদি এর গ্রেডের মানটা যদি এফ হতো তখন ওই ফেল এফ এর সাথে ম্যাচ করতো, অর্থাৎ আমরা এই ভেরিয়েবলটা এই সুইচের এইখান দিয়ে অর্থাৎ একটা ভেরিয়েবলের ভ্যালু দিয়েই আমরা কেজের যার সাথে ম্যাচ করবে তার সেই রিলেটেড স্টেটমেন্টটা অর্থাৎ সেই বক্সের সেই কেজের সাথে যে স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে সেই স্টেটমেন্টগুলো রান করবে। যেমন এখানে গুড জব লেখা দেখাচ্ছে যেহেতু এ ছিল। তারপর এখানে যেটা সেটা হচ্ছে ব্রেক যদি না দেওয়া থাকে, যে ব্রেক না দিলে একটা সমস্যা হচ্ছে প্রত্যেকটার সাথে চেক করে দেখে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্টে এক্সিকিউট করবে। তখন হচ্ছে এখানে কি হবে যে কেস এর সাথে যদি এখানে যদি দেওয়া হয় এ, তখন সুইচ স্টেটমেন্টে যে এর ক্ষেত্রেও ডকুমেন্ট রাইট গুড জব লেখা দেখাবে। এরপর আবার যেহেতু ব্রেক দিয়ে বের হয়নি তাহলে আবার পরের কেজে চলে যাবে, পরের কেজে যে তার আউটপুটটা তো প্রিটি গুড এই লেখাটা দেখাবে, অর্থাৎ বের হবে না। কেস সি ম্যাচ হোক না হোক তার সাথে যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে যাবে, অর্থাৎ সবগুলো লেখা এভাবে দেখা দিচ্ছে যে ইন্টার সুইচ ব্লক গুড জব প্রিটি গুড পাস নট সো গুড ফেল্ড আননোন গ্রেড এক্সিস্টিং সুইচ ব্লক, অর্থাৎ সবগুলো লেখা চলে আসবে। আননোন গ্রেড অর্থাৎ ডিফল্টও এইটাও প্রিন্ট হচ্ছে, শুধুমাত্র আমাদের এখানে নাই শুধু কোনটা এই ব্রেকটা নাই, অর্থাৎ এখানে যে প্রত্যেকটার সাথে যে আমরা ব্রেক ব্যবহার করছি এই ব্রেকটা নাই। এটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ অর্থাৎ আমরা লুপ বলতে কি বোঝাই, লুপ বলতে একটা নির্দিষ্ট কন্ডিশন না আসা পর্যন্ত সেই কাজটা করতেই থাকবে, এটা হচ্ছে লুপের কাজ। অর্থাৎ আমরা যদি চাই যে এই কাজটা 10 বার করতে হবে বা 1 থেকে 10 পর্যন্ত যতক্ষণ না হবে এক এক করে বাড়বে আমাদের সেই কাজগুলো করতে হবে, তখন আমাদের কিন্তু হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপের মাধ্যমে আমরা কাজ করব। While writing a program, you may encounter a situation where you need to perform an action over and over again, অর্থাৎ একাধিকবার একই কাজ করার দরকার হতে পারে। In such situation, you would need to write loop statement to reduce the number of lines, অর্থাৎ আমরা প্রোগ্রামে যদি একই কাজ বারবার করতে হয় তখন আমরা ওই বারবার একই কোড না লিখে আমরা ওই প্রোগ্রামটাকে যদি লুপ আকারে ঘোরাই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। সেজন্য জাভাস্ক্রিপ্ট সাপোর্ট অল দ্য নেসেসারি লুপস টু ইজ ডাউন দ্য প্রেশার অফ প্রোগ্রামিং, লুপ সাপোর্ট করে। যেমন হোয়াইল লুপ, হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে, দি মোস্ট বেসিক লুপ ইন জাভাস্ক্রিপ্ট ইজ দ্য হোয়াইল লুপ হুইচ উড বি discussed in this chapter. The purpose of while loop is to execute a statement or code block repeatedly as long as an expression is true, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এক্সপ্রেশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। যেমন আমরা প্রথমে যদি হোয়াইল থাকে, হোয়াইল কন্ডিশন অর্থাৎ প্রথমে কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে এনটিতেই চেক করবে, অর্থাৎ আমাদের স্টার্টিং এ চেক করবে যে আমাদের কন্ডিশনটা ট্রু কিনা, আর একটা আছে এক্সিট কন্ট্রোল যে আমাদের লাস্টে চেক করবে। তাহলে এখানে যে চেক করতেছে প্রথমে এখানে কন্ডিশনটা অর্থাৎ হোয়াইলের ভিতরে যে কন্ডিশন হোয়াইল এই কন্ডিশনটা চেক করবে, যদি হোয়াইলটা ট্রু হয় অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে। স্টেটমেন্ট কাজ করে কি হবে, আবার পরবর্তীতে আবার ব্যাকেজে এই কন্ডিশনটা আবার চেক করবে যে আবার কি ট্রু আছে, ট্রু যদি থাকে আবার লুপ ঘুরবে। এবার যখন ফলস হবে তখন এদিক দিয়ে আমাদের প্রোগ্রামটা বের হয়ে যাবে, যখন ফলস হয়ে যাবে হোয়াইল লুপের কন্ডিশন। আমরা একটা প্রোগ্রাম দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। বেসিক এক্সপ্রেশন হচ্ছে এরকম, হোয়াইল এক্সপ্রেশন, তারপর ভিতরে হচ্ছে স্টেটমেন্ট। এখন আমাদের প্রোগ্রামটা এরকম, খেয়াল করো
যে আমাদের লুপটা আছে এখান থেকে শুরু, এই যে while count is less than 10, কাউন্ট একটা ভেরিয়েবল যার ভ্যালু দেওয়া আছে 0, অর্থাৎ কাউন্টের মান যতক্ষণ পর্যন্ত 10 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কাউন্টের ভিতর যে কাজগুলো বলা আছে সেই কাজগুলো একাধিকবার করবে। তাহলে প্রথমে আছে কাউন্টের মান, কাউন্ট যেহেতু 0 নিয়ে প্রবেশ করবে, কারেন্ট কাউন্ট প্লাস দেওয়া বলতে এই টেক্সটের সাথে একটা মানে যোগ করা, কনক্যাটিনেট করা, অর্থাৎ স্ট্রিং কনক্যাটিনেশন। অর্থাৎ কাউন্টের ভ্যালু কত, কাউন্টের ভ্যালু 0, তাহলে এখানে লেখা দেখাবে, এখানে আসবে একটা 0, কারেন্ট কাউন্ট 0, তারপরে বিআর ডাবল কোটেশনে বিআর বলতে আসছে একটা ব্রেক স্টেটমেন্টে কাজ করবে, পরের লাইনে যাবে। আবার কাউন্টের মান 1 বৃদ্ধি করা, অর্থাৎ 0 প্লাস অন করা হলে পরে মান হয়ে গেল কাউন্টের মান অন, তাহলে এইখানে অন গেল, অন যাওয়ার পর এইখানে তারপরে কত কাউন্টের মান অন লেখা দেখাবে অন, তারপরে এর সাথে আবার 1 যোগ করবে, এর মান হয়ে গেল, তাহলে কাউন্টের মান হয়ে গেল 2, তারপরে আবার লুপ যখন করবে তখন এর মান হয়ে যাবে, অর্থাৎ এইখানে এই কাউন্টের মান হয়ে যাবে 2। এইভাবে আমাদের লুপটা ঘুরবে, ঘুরতে ঘুরতে এক সময় এর মান হয়ে যাবে, কাউন্টের মান হয়ে যাবে হচ্ছে কত 9 পর্যন্ত সে লুপ ঘুরবে, এক সময় তার মান হয়ে যাবে 10, অর্থাৎ 9 নিয়েও সে ঢুকবে। 9 যখনই তার মান 10 হয়ে যাবে, 10 নিয়ে যখন আবার ব্যাকে যাবে, এই হোয়াইল লুপে যাবে, তখন দেখবে কাউন্টের মান 10-এর থেকে কি, কাউন্টের মান যেহেতু 10 হয়ে গেছে, তাহলে 10 তো 10-এর থেকে ছোট নয়, অর্থাৎ ফলস। তখন কি হবে, তখন এই কাউন্টে আর কাজ করবে না, তখন চলে আসবে এইখানে যে ডকুমেন্ট রাইট লুপ স্টপ লেখা দেখায় বের হয়ে যাবে, তারপরে এই লাইনটা প্রিন্ট করবে, প্রিন্ট করে এক্সিকিউট কমপ্লিট হবে। এক্সিকিউশন কমপ্লিটের পর আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট কাউন্ট 1 2 3 4, তো ব্রেকের জন্য নিউ লাইন পেয়েছে, তারপরে এভাবে 9 পর্যন্ত কিন্তু কাজ হবে, তারপরে দুটো লাইন প্রিন্ট করে বের হয়ে যাবে। এবার স্যার ডু হোয়াইল লুপ, আগেরটা স্যার হোয়াইল লুপ অর্থাৎ এন্ট্রিতেই চেক করবে, আর এটা আছে এক্সিটে যে চেক করবে, অর্থাৎ প্রোগ্রামের শেষে, অর্থাৎ যে কাজ করে ফেলবে তারপর শেষে যে চেক করবে, দেখবে যে সে কন্ডিশনটা ট্রু নাকি ফলস। যদি কন্ডিশনটা ট্রু থাকে, অর্থাৎ তার মানে হোয়াইল লুপের ভেতর যে হোয়াইল লুপটা যদি ট্রু হয় আগেরটার মতন, তাহলে আবার লুপ থেকে শুরু হবে, আর না হলে ব্রেক, অর্থাৎ পরে লুপ থেকে বের হয়ে যাবে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশন ডুতে প্রথমে সে কাজ করে নিল, অর্থাৎ লাস্ট আসছে এই যে কন্ডিশন চেক করবে, অর্থাৎ এইখানে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আবার ব্যাকে যাবে, ডুতে চলে যাবে, আর যদি ফলস হয় তাহলে এক্সিট করে যাবে। তাহলে আমরা একটা প্রোগ্রাম দেখি। এখানে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি যে এখানে আছে একটা কাউন্ট ইকুয়াল টু 10, তাহলে এটা জাস্ট একটা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য যে স্টার্টিং লুপ এই লেখাটা প্রিন্ট করার জন্য, এবং বিআর দিয়ে একটা ব্রেক হবে। এইবার ডু দিয়ে কাজ শুরু, ডু দিয়ে কাজ শুরু করার পর ডকুমেন্ট রাইট কারেন্ট কাউন্ট প্লাস কাউন্ট, অর্থাৎ প্লাস বলতে আছে কনক্যাটিনেট, অর্থাৎ এর সাথে এই স্ট্রিং এর সাথে, অর্থাৎ কারেন্ট কাউন্টের সাথে কনক্যাটিনেট হবে এবং এটা একটা ব্রেক হবে, অর্থাৎ এর মান কত হবে, এর মান হচ্ছে 0, আর প্রথমে মান হলো কাউন্টের মান হচ্ছে 0 নিয়ে প্রবেশ করে, তারপর কাউন্টের মান হয়ে গেল 0 প্লাস অন ইকুয়াল টু অন। এরপরে কি হলো, যেহেতু এই যে হোয়াইল লুপ লাস্টে চেক করা হচ্ছে, যে হোয়াইল লুপ কাউন্টের মান হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে এবার যখন এই লুপটা ডু এর কাজটা শেষ হলো তখন হোয়াইলে যে চেক করবে, চেক করে দেখবে কাউন্টের মান কত, কাউন্টের মান অন এর মান কত, 5 থেকে ছোট, তাহলে ঠিক আছে ট্রু, তা আবার ডুতে চলে আসবে, অর্থাৎ এখান থেকে হোয়াইল কি করবে, আবার এটা ডুতে পাঠিয়ে দিবে, ডুতে পাঠাতে আবার কাজ করবে, অর্থাৎ এখানে 1 2 3 4 যখন হবে প্রিন্ট করবে, তারপরে যখন আসবে তখন কাউন্টের মান কি হবে, 4 প্লাস 1 ইকুয়াল টু কত, 5 হয়ে যাবে। 5 হয়ে যাওয়ার পর এখানে কি হবে, এখানে হচ্ছে কাউন্টের মান যেহেতু 5 কিসের থেকে, 5-এর থেকে ছোট নয়, তাহলে এটা ফলস হয়ে গেল, কন্ডিশনটা ফলস হয়ে গেলে কি হবে, এ আর ডু লুপে এখানে যাবে না, না যে এরপরে এইখান থেকে আবার এই ডু লুপ থেকে বেরোয় হোয়াইলের পরে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করে বের হয়ে যাবে।
এইভাবে, অর্থাৎ 4 পর্যন্ত প্রিন্ট করে 5-এর বাইরে আর হবে না। তারপর দেখি আমরা ফর লুপ। ফর লুপটা কিভাবে কাজ করে। ফর লুপের ক্ষেত্রে যে কটা পার্ট আছে সেগুলো একটু খেয়াল করো। যে ফর লুপ ইজ দ্য মোস্ট কম্প্যাক্ট ফর্ম অফ লুপিং। ইট ইনক্লুডস দ্য ফলোইং 3 ইম্পর্টেন্ট পার্টস। ফর লুপের কয়টা পার্ট আছে? তিনটা কি? লুপ ইনিশিয়ালাইজেশন। যেমন ফর লুপের ভিতর থাকে হচ্ছে এরকম i equal to, যদি i equal to 0, টেস্ট কন্ডিশন হচ্ছে i is less than 5, ইটারেশন স্টেটমেন্ট আছে i++। তাহলে ইনিশিয়ালাইজেশন i এর মান 0 তে ইনিশিয়াল করলাম, তারপর টেস্ট করব হচ্ছে কন্ডিশন যে i is less than 5, অর্থাৎ i এর মান 5 থেকে ছোট, এবং ইটারেশন স্টেটমেন্টের ক্ষেত্রে i++, অর্থাৎ i এর মান এক এক করে বৃদ্ধি করবে, এবং প্রত্যেকবার স্টেটমেন্টে এই স্টেটমেন্টের কাজ শেষের পরে আবার যখন ফরে আসবে তখন এই কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করে যদি ট্রু থাকে, অর্থাৎ i এর মান যদি 5-এর থেকে যদি ছোট হয় তাহলে ট্রু, তাহলে ততক্ষণ পর্যন্ত ফরের কাজ চালাবে। চালানোর পর আমাদের রেজাল্ট আসবে। যেমন এখানে সেগুলোই বলা হচ্ছে যে লুপ ইনিশিয়ালাইজেশন, হোয়ার উই ইনিশিয়ালাইজ আওয়ার কাউন্টার টু এ স্টার্টিং ভ্যালু, অর্থাৎ আমাদের কাউন্টার i equal to 0, i এর মান তো i এর মান লেস দ্যান 5 যদি ধরি, তাহলে 0 থেকে 5 লেস দ্যান, অর্থাৎ 5 বার ঘুরবে, অর্থাৎ 0 1 2 3 4 5 বার ঘুরবে লুপটা। তাহলে এটা আছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেওয়া হবে। তাই দিয়ে ইনিশিয়ালাইজেশন 0 কেন? যে কোনো i এর মান 5-এর থেকেও শুরু করা যায়। i এর মান যদি 5 থেকে শুরু করি আর ওদিকে যদি লুপ ঘুরাই i এর মান যদি টেস্ট স্টেটমেন্টে যদি লেস দ্যান 10 ধরি, তাহলে 5-এর থেকে 9 পর্যন্ত কাজ করবে। টেস্ট স্টেটমেন্টে কি হবে? হুইচ উইল টেস্ট if a given condition is true or not. If the condition is true, then the code given inside the loop will be executed. যতক্ষণ ট্রু থাকবে ওই কন্ডিশনটা, ততক্ষণ ওই লুপের ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। ইটারেশন স্টেটমেন্ট হোয়ার ইউ ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ ইউর কাউন্টার, অর্থাৎ এখানে আমরা কাউন্টারকে ডিক্রিজ করা যায়, ইনক্রিজও করা যায়। i++ দিলে এই যে কাউন্ট প্লাস ইনক্রিজ হবে, কাউন্ট মাইনাস দিলে ডিক্রিজ হবে। এখানে যেমন যে প্রোগ্রামের যে কাজটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা কাউন্ট ভেরিয়েবল নেওয়া হয়েছে, যে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হয়েছে 0 দিয়ে, এবং কাউন্টের মান 10-এর থেকে ছোট, এবং কাউন্ট প্লাস। এটা হচ্ছে ফর লুপের ক্ষেত্রে কিন্তু ফর লুপ। তারপর আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এই লুপের কাজ করবে কতক্ষণ করবে? কাউন্টের মান যতক্ষণ পর্যন্ত 10-এর থেকে ছোট থাকবে। 0 থেকে 10-এর থেকে ছোট, অর্থাৎ 10 বার লুপ ঘুরবে, এবং প্রত্যেকবার কাউন্টের মান এখানে লিখবে, অর্থাৎ কাউন্টের মান 0 1 2 3 4 5, এবং এটা বিআর দিয়ে স্টেটমেন্টটা একটা লাইন দিয়ে দেখানো হয়েছে। এটা যদি আমরা এখানেও যদি দেখাতাম ডাবল কোটেশনের ভিতর প্লাস দিয়ে, ডাবল কোটেশনের ভিতর বি আর এইখানে লিখলেও হবে, এই যে প্লাস দিয়ে লিখতে হবে। এর আউটপুটটা রেজাল্টটা কেমন হবে? রেজাল্ট আসছে এইখানে 1 থেকে 5 6 7 9 পর্যন্ত। 10 যখন হবে তখন কি হবে? তখন এইটা কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তখন এই ফর লুপ থেকে বের হয়ে যায় এই পরের স্টেটমেন্টগুলোর কাজ করবে। তাহলে মোটামুটি ফর ইন এটা একটা প্রপার্টিটা দরকার নাই। লুপ কন্ট্রোল, এগুলো লুপ কন্ট্রোল জাস্ট এটা ব্রেক স্টেটমেন্ট দিয়ে আমাদের করা, যে আমরা যদি একটা নির্দিষ্ট মান যদি পেয়ে যাই তাহলে সেখান থেকে ওই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। এমন হতে পারে যে হোয়াইল লুপে কতবার, এই লুপ কন্ট্রোল বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট মান পেয়ে যাওয়ার পর আমরা যদি পেয়ে যাই তাহলে সে আর লুপ ঘোরানোর দরকার হবে না, সে লুপ থেকে বের হয়ে যাবে। যেমন এমন হতে পারে যে আমরা যে অপারেটিং সিস্টেম আমাদের উইন্ডোজে পাসওয়ার্ড দিয়ে ঢুকি, পাসওয়ার্ড দিয়ে ঢোকার সময় আমরা বিভিন্ন সময় ভুল পাসওয়ার্ড যদি দেই, বারবার কিন্তু ওই অপশনটা ফিরে আসে পাসওয়ার্ডের বক্সটা। তাহলে এইভাবে যখন রাইট ইয়েটা পাবে, অর্থাৎ পাসওয়ার্ডটা পাবে,
ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবে, তখনই কিন্তু আমাদের উইন্ডোজে আমরা প্রবেশ করলাম। তার আগ পর্যন্ত সে লুপ ঘুরতেই থাকবে। তাহলে কি সে কি যদি আগে এমন হতো যে 5বার লুপ করতে পারবে, যে পাসওয়ার্ড 5বার দিতে পারবে, 5বারের বেশি ভুল দিলে আর হবে না, এরকম যদি দিত তাহলে তো আমরা সমস্যা হতো। অর্থাৎ ভুল হয়ে গেলে তখন কিন্তু হ্যাং করে থাকতো, বা 5বার বেশি আবার কম্পিউটার চালু করতে হতো নতুন করে। তাহলে এইটা যাতে হয় যে আমরা নির্দিষ্ট একটা ভ্যালু পাইলে আমাদের লুপ থেকে বের হয়ে যাবে, তেমন আমরা ওই ব্রেক স্টেটমেন্ট, যে একটা নির্দিষ্ট কন্ডিশন আসলে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে আমরা লুপ থেকে বের হয়ে যাব। যেমন আর একটা দেখি প্রোগ্রাম, যেমন x এর মান আছে x ইকুয়াল টু 1, তখন while x is less than 20 অর্থাৎ 20 বার ঘুরবে, যখন x ইকুয়াল টু 5 হলে ব্রেক, অর্থাৎ ব্রেক আউট অফ লুপ কমপ্লিটলি, অর্থাৎ তখন এই হোয়াইল লুপ থেকেই বের হয়ে যাবে। এই যে ব্রেকের জন্য হোয়াইল লুপ এখান থেকে শুরু এবং এখানে শেষ, এই লুপ থেকে বের হয়ে যাবে, তখন আর এই ইনক্রিমেন্টের কাজটাও কিন্তু আর করবে না। জাস্ট এইখানে যে স্টেটমেন্টগুলো থাকবে এই ব্রেকের আগে আগে, অর্থাৎ এই লুপের ভিতর, এই ইফের ভিতর, সেইগুলোই কাজ করে বের হয়ে যাবে। যেমন এই যে 1 2 3 4 5 5 করে বের হয়ে গেছে। কন্টিনিউ স্টেটমেন্ট একই রকম, যেটা আছে ব্রেক দিয়ে আমরা বের হয়ে গেছি, আর কন্টিনিউ দিয়ে আমরা বের হব না, কন্টিনিউ দিয়ে আমরা আবার হোয়াইল লুপের কাছে চলে যাব। অর্থাৎ কেমন, যে এখানে x ইকুয়াল টু 1, হোয়াইল লুপ 10 বার ঘুরবে এই লুপটা, কিন্তু এবং প্রত্যেকবার x এর মান 1 করে বাড়াবে, কিন্তু x এর মান যদি 5 হয় তখন কন্টিনিউ বলা হয়েছে। অর্থাৎ কন্টিনিউ বলা মানে হচ্ছে তখন আর এই পরের স্টেটমেন্টে যে ডকুমেন্ট রাইট এগুলো আর কাজ করবে না, অর্থাৎ এই লাইনটার কাজ করবে না, তখন ও এই হোয়াইল লুপে আবার চলে আসবে। অর্থাৎ কন্টিনিউ বলতে এইটা পাইলে এইখান থেকে আবার শুরু হয়ে যাবে হোয়াইলের কাজ। আগে তো নর্মালি কাজ করতো, পুরাটা কাজ করার পরে শেষ হওয়ার পর তারপরে আবার যাইতো হোয়াইল লুপের কাছে, হোয়াইল কন্ডিশনে। কিন্তু এখানে কন্টিনিউ পাইলে সেজন্য কি হবে, এখানে একটা লাইন যখন 5 হবে x এর মান, সেটা কিন্তু আর প্রিন্ট করবে না। অর্থাৎ এখানে যে আউটপুটে দেখো, এই যে 1 2 3 4 5 কিন্তু নাই, 5 নাই কারণ হচ্ছে, আর 2 থেকে শুরু হবে কারণ এই যে x এর মান 1 ছিল, যেহেতু আমরা প্রথমেই x এর মান 1 এর সাথে আবার 1 যোগ করে দিছি, সেহেতু এইখানে মান হয়ে যাবে, x এর মান হয়ে যাবে কত, x এর ডকুমেন্ট রাইট x, অর্থাৎ x এর মান হয়ে যাবে 2। তাহলে এখানে 5 নেই, যেহেতু এখান থেকে কন্টিনিউ করে আবার চলে যাওয়া হয়েছে প্রথমে। এখানে সে লেভেলের মাধ্যমে করা যায়, লেভেল দিয়ে যে আমরা কোথায় যাব, সেটা হচ্ছে starting from JavaScript, we can be used the break and continue to control the flow more precisely. Label is simplify an identifier followed by a clone that is applied to a statement or a block of code. We will see two different examples to understand how to use labels with break and continue. যেমন এখানে একটা লেভেল ব্যবহার করা হয়েছে, যে আউটার লুপ, ইনার লুপ। এখন আউটার লুপে কখন যাবে, যে ফর লুপের কাজ যখন হবে তখন ফর লুপের ভিতর আসলো, আসার পরে এগুলো কাজ করলো, করার পর পরে ইনার লুপের ভিতরে এটা করবে, ওর ভিতর আরেকটা লুপ, অর্থাৎ এর ভিতর আরেকটা ফর, প্রথমে একটা ফর, তার ভিতর আরেকটা ফর, এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে আউটার লুপ। তা এখানে যদি আমরা ব্রেক দেই, যে এটা ইনার লুপের ফর, অর্থাৎ এটা হচ্ছে ইনার লুপের ফর, এখানে যদি ইফ জে ইজ গ্রেটার দ্যান 3 হয় ব্রেক, অর্থাৎ ব্রেক বের হয়ে যাবে কোথা থেকে, ইনার লুপ থেকে বেরোবে, জের মান যদি 3 হয় এই লুপ থেকে বেরোবে, এই লুপ থেকে, তখন কিন্তু এই লুপের ভিতর কিন্তু থাকবে। তারপর সেই ব্রেক ইনার লুপ, কুইট দ্য ইনার মোস্ট লুপ আর ডু দ্য সেম থিং। অর্থাৎ আমরা যদি এখানে এমন লিখি যে ব্রেক ইনার লুপ বলতে কোথা থেকে বেরোবে, মধ্যে ইনার লুপ থেকে, অর্থাৎ ইনার লুপ বলতে হচ্ছে যদি আই এর মান যদি 2 হয় তখন এই ফলে, অর্থাৎ এই লুপে থাকবে, আউটার লুপে এই ফর লুপে থাকবে, কিন্তু এই লুপের ভিতরে থাকবে না। অর্থাৎ ইনার লুপ বলতে এর পরে যে ফর লুপ দিয়ে ফরের কাজ, এটা ও কাজ থাকবে না, তখন ওইটাতে বেরিয়ে যাবে। ব্রেক
আউটার লুপ উইথ আউটার লুপ বলতে যখন 4 পাবে তখন এই ফরের কাজও শেষ হয়ে যাবে, অর্থাৎ এই ফরের ভেতর থেকেও কিন্তু বের হয়ে যাবে যখন 4 হয়ে যাবে। এখন এটাকে আউটার লুপ হিসাবে লেবেলিং করা হয়েছে, তখন ক্ষেত্রে আউটপুটে এরকম আসবে। তাহলে মোটামুটি কন্ট্রোল যে লুপ স্ট্রাকচার যেগুলো সেগুলোর সম্পর্কে আজকে আলোচনা করা হলো। তা এগুলো তোমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এখন তোমাদের একটু দেখাই, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে আমরা একটা অ্যানিমেশনের কাজও করতে পারি। তাহলে আমরা লুপের কাজ মোটামুটি আজকে ক্লাসে লুপ পর্যন্ত আলোচনা থাকলো, পরবর্তী নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে লুপের ভিতর আমরা কি কি লুপ নিয়ে আলোচনা করলাম কেউ বলতে পারবে? স্যার বুঝতে পারিনি। আমরা কি কি লুপ নিয়ে আলোচনা করলাম, লুপ বা কন্ডিশন নিয়ে আলোচনা করলাম এখন আজকের ক্লাসে? জি স্যার, ওই ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তারপর স্যার আছে ইফ, তারপর ইলস ইফ, এগুলো আচ্ছা, নিয়ে তারপর হচ্ছে আমরা ইফ এলস যে ব্রাঞ্চিং এর যে বিষয়টা সেটাও আলোচনা করছি, তাই না? তাহলে ব্রাঞ্চিং এ আসছে আমরা ইফ, এলস ইফ, তারপর হচ্ছে ইফ এলস ইফ, এলস, তারপর হচ্ছে ইফ এলস, নরমাল ইফ, এইভাবে। তা এগুলো আমরা প্রোগ্রামে কিন্তু তোমরা সি এর প্রোগ্রাম তো করছো, তাই না? সিতে কিন্তু এগুলো করা হয়ে গেছে না? অর্থাৎ জাভাতেও কিন্তু সেই একই রকম কাজ। হ্যাঁ, অর্থাৎ আমরা যে জাভা দিয়ে কাজ করতেছি, জাভা দিয়েও কিন্তু এই সি এর মতনই কাজ। এখন আমরা দেখি যে জাভা স্ক্রিপ্ট দিয়েও আরো কত সুন্দর সুন্দর অ্যানিমেশনের কাজও কিন্তু করা যায়। এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এখন এখানে একটা বাটন আছে ক্লিক মি। এখানে ক্লিক মিতে ক্লিক করলে এই যে রেড যে বক্সটা, এই বক্সটা মুভ করতে করতে ডায়াগোনালি মুভ করতে করতে এই লাস্ট এইখানে চলে আসবে, এই বরাবর মুভ করতে করতে। দেখো আমরা এখানে রান করি, ঠিক আছে? এটা একটা কিন্তু অ্যানিমেশনের কাজ, এটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এই যে আমরা কম্পিউটারে অনেক ধরনের গেম চলে আসে, আমরা ব্রাউজারে ব্রাউজ করতে করতে অনেক সময় অনেক বিভিন্ন ধরনের গেম অফার করে। হ্যাঁ, এইসব গেমগুলো কিন্তু করা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে সুবিধা হচ্ছে নর্মাল যে আমরা ফ্ল্যাশ আগে করা হতো হচ্ছে ফ্ল্যাশ দিয়ে, ফ্ল্যাশ ফাইল। ওই ফ্ল্যাশ ফাইল থাকলে ওইগুলো ইন্টারঅ্যাক্টিভিটি কিন্তু ইউজার ইন্টারঅ্যাক্টিভ কম, অর্থাৎ ওইগুলো যেভাবে সেট করে দেবে সেইভাবে সে অ্যানিমেশনটা করবে। কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজার যেভাবে চাইবে ইউজারের মতন করে মানে ইনপুটের উপর ভিত্তি করে সে তার ইন্টারফেসটাও চেঞ্জ করে ফেলতে পারবে। বিভিন্ন ধরনের গেম জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক গেম ডেভেলপ করা যায়, যেগুলো হচ্ছে ওয়েব বেসড যে গেমগুলো সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। তারপর একটা দেখো, একটা অ্যানিমেশনের এটার কোডটা একটু খেয়াল করো, কোডটা কেমন। এটার জন্য জাস্ট কোড এটুকু যে এখানে সিএসএস আছে, স্টাইল, কন্টেইনার বলতে নীল অংশ যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হলুদ যেটা, এটা হচ্ছে টোটাল কন্টেইনার এটা। তারপরে এইটা একটা বক্স, এটা হচ্ছে অ্যানিমেট আর কি, ওই বক্সের নাম দেওয়া হয়েছে অ্যানিমেট। এখন এখানে দেখো কন্টেইনার ভিতর ওয়াইড আসছে 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল, পজিশন রিলেটিভ এবং ব্যাকগ্রাউন্ড ইয়েলো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো। তা আর অ্যানিমেট আর একটা এটা আসছে আইডি, তাই তো? ক্লাস হলে কি হতো আগে, ডট হতো, তাই না? আচ্ছা, ক্লাস আর আইডির ভিতর আমি একদিন পার্থক্য বলছিলাম যে ক্লাস আর আইডি সিলেক্টরের ভিতর পার্থক্য কি, সেটা কি
কেউ খেয়াল আছে? মোটামুটি তো আছে আচ্ছা, বলতে পারবা? স্যার। একটা পুরো ডিপ কে স্যার ক্লাস ধরে স্যার কাজ করা যায়, আর আইডি তো স্যার স্যার ট্যাগ গুলোর উপর, ছোট ছোট ট্যাগ গুলোর উপর স্যার আইডি দিয়ে কল করে স্যার এগুলোকে কোড লিখতে। না, ওটা হইলো না। স্যার আইডি একবার ইউজ করা যায় আর হ্যাঁ ক্লাস হ্যাঁ তো একাধিক হ্যাঁ, এইটাই declare করা যায়। যে আইডি কে আমরা একাধিক জায়গায় একাধিকভাবে ব্যবহার করতে পারবো, কিন্তু ক্লাসকে আমরা একবারই ব্যবহার করব প্রোগ্রাম। তাহলে এখানে এনিমেট একটা বক্স, জাস্ট একটা বক্স তৈরি করা হয়েছে, রেড বক্স 50 পিক্সেল ওয়াইড আর 50 হাইট। এখন এখান থেকে আমরা যে বডিতে শুরু হচ্ছে স্টাইল শেষ, অর্থাৎ এখানে আছে সিএসএস এর স্টাইল, এবার আছে আমাদের বডি শুরু হলো, বডি শেষ। এবার বডির ভেতরে আমরা পি ট্যাগে জাস্ট কি কল করা হয়েছে, বাটন তৈরি করা হয়েছে একটা, বাটনে নাম হচ্ছে ক্লিক মি বাটনের নাম, এবং বাটনে ক্লিক করলে অন ক্লিক বলতে বাটনের উপর যদি ক্লিক করা হয় তখন মাই মুভ এই নামে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা কল হবে। অর্থাৎ মাই মুভ ফাংশনটা কোথায় আছে, এই যে এখানে, এই যে ফাংশন। তাহলে এই ফাংশনটা আবার কোথায় রাখা আছে, এটা আছে স্ক্রিপ্ট আছে জাভাস্ক্রিপ্ট, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ভিতর জাভাস্ক্রিপ্ট। তাহলে এটা আছে আমাদের এর পরবর্তীতে ডিভ যখন আইডি কন্টেইনার, আর তার ভেতরে একটা ডিভ আইডি অ্যানিমেট, অর্থাৎ কন্টেইনারের ভেতর অ্যানিমেট একটা বক্স নেওয়া হলো। ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে যখন মাই মুভ যখন কল করবে, মাই মুভের ভিতর কি কি আছে দেখো, এইখানে আছে এই যে অ্যানিমেটকে কল করা হয়েছে, অর্থাৎ অ্যানিমেট যে বক্সটা, সেই বক্সটাকে কল করা হয়েছে। বক্সটাকে কল করা হলো পজিশন 0, আমাদের 0 পজিশন থেকে থাকবে, অর্থাৎ আমরা যখন রান করব তখন ওই বক্সটার পজিশন 0-তে, অর্থাৎ এখানে হচ্ছে 0, এই যে এখানে স্টার্টিং এ, অর্থাৎ স্টার্টিং এ এখানে 0। তারপর হচ্ছে আমরা যাই, তারপর হচ্ছে আইডি একটা ভেরিয়েবল, এটা হচ্ছে সেট ইন্টারভ্যাল ফ্রেম 5। এখন এই ফ্রেমটা হচ্ছে প্রত্যেকটা আমরা যে ইয়েটা মানে ওই বক্সটা যে মুভ করবে, এই মুভের ফ্রেমটা স্পিড, অর্থাৎ একটা করে ফ্রেম আসবে এবং তার স্পিডটা কত হবে 5, অর্থাৎ এর স্পিড যদি আমরা 5 মিলি সেকেন্ড হবে আর কি। এখন স্পিড যদি 1 দেই তাহলে দ্রুত মুভ করবে, তারপরে যদি 10 দেই আরো ধীরে মুভ করবে, এইভাবে আর কি ওই মুভটা, মানে এই যে দেখো এই যে এটা যে মুভ করতেছে, এটা যদি 1 দেই তাহলে এটা দেখবো আরো দ্রুত মুভ করবে। দ্রুত মুভ করতেছে। তাহলে এটা জাস্ট ফ্রেমগুলো আসবে একটা পর একটা, কত সময় কত মিলি সেকেন্ড পর, সেটা আসার পর এখানে ফাংশনের ভিতর ফ্রেম, এই যে ফ্রেমটা, এখানে যে ফ্রেমটা কল করা হয়েছে, এই ফ্রেমটা আর কাজ কি, ফ্রেমটার কাজ হচ্ছে প্রত্যেকটা পজিশন সেট করবে, অর্থাৎ ইফ পজিশন ইকুয়াল টু 350, অর্থাৎ যেহেতু আমাদের এই যে অ্যানিমেট এর সাইজ আসছে কিন্তু কত নেওয়া হয়েছে, সাইজ নেওয়া হয়েছে হচ্ছে 400, অ্যানিমেটের সাইজ 50 পিক্সেল বাই 50 পিক্সেল, এই যে এখানে দেখো এই যে 50 পিক্সেল, কিন্তু আমাদের এখানে কন্টেনারের সাইজ আছে 400 পিক্সেল। তাহলে 400-র সাথে যদি 350-র সাথে যদি 50 যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু 400-ই আসবে, সেজন্য এখানে 350 পর্যন্ত রাখা হয়েছে, অর্থাৎ পজিশন 350, অর্থাৎ 0 থেকে শুরু করে 350 পর্যন্ত যাবে। এবং তার কারণ হচ্ছে 350-র সাথে যদি আমরা আবার এই 50 যদি যোগ হয়ে যায়, অর্থাৎ এইখানে যে যোগ হলে তখন কিন্তু আমাদের 400, অর্থাৎ লাস্ট স্টেপ পর্যন্ত আমাদের, এই যে লাস্ট স্টেপ পর্যন্ত আসছে কিন্তু আমাদের এই পর্যন্ত, এইখানে কিন্তু 50, এর জন্য 50 পিক্সেল, এইখানেও কিন্তু 50 পিক্সেল, কিন্তু আমাদের লাস্ট স্টপ এই পর্যন্ত এসে কিন্তু হচ্ছে থেমে যাচ্ছে, সেজন্য আমাদের যেতে হবে, যেহেতু এটা আসছে পুরা আসছে কত 400 পিক্সেল,
তাহলে আমাদের 400 থেকে 350 পিক্সেল হবে, অর্থাৎ এইটুকু বাদ যাবে। কারণ হচ্ছে যদি এইটুকু ধরি তাহলে পুরোটাই যদি এই পর্যন্তই ধরি তাহলে এই বক্সটা কিন্তু নিচে চলে আসবে, বক্সটা তখন এইখানে চলে আসবে এরকম হবে। তাহলে আমাদের এরপর হচ্ছে ক্লিয়ার ইন্টারভেল, অর্থাৎ প্রত্যেকবার যে ইন্টারভেলটা অর্থাৎ ওটা প্রত্যেকবার ক্লিয়ার, আগের বার প্রত্যেকটা ফ্রেম আসবে ক্লিয়ার হবে, আবার নতুন করে ফ্রেম আসবে, এবং প্রত্যেকবার আসার পর তার পজিশন যদি তারপরে ক্লিয়ার ইন্টারভেলের কাজ করার পর যদি এটা যদি পজিশন যদি না যায়, এই পর্যন্ত যদি না যায়, তাহলে এলস এর কাজ করবে। এলস এ হচ্ছে প্রত্যেকবার পজিশনের মান অর্থাৎ পজিশন 0 থেকে শুরু করে এক এক করে বৃদ্ধি হবে, এবং প্রত্যেকবার সে রো এবং কলাম বরাবর টপ এবং লেফট বরাবর বাড়ানোতে আমাদের কোনাকুনি আকারে গেছে, অর্থাৎ এটা কোনাকুনি আকারে গেছে। যদি আমরা এমন করি, যদি আমরা এই লেফটেরটা শুধু বাদ দিয়ে যদি টপ দেখি, শুধু টপের পজিশন, তার সাথে পিক্সেল বলতে কি বোঝায়, এত পিক্সেল, পজিশনের মান যদি 5 হয় তাহলে এখানে 5 পিক্সেল, ঠিক আছে, পিক্সেল হবে। তাহলে হচ্ছে আমরা এখানে যদি এটুকু যদি বাদ দিয়ে দেই, বাদ দিলে তাহলে আমাদের আউটপুটটা কেমন, শুধুমাত্র আমরা যাবে হচ্ছে টপ বরাবর, অর্থাৎ আমাদের এটা একটা প্রোগ্রামকে রান করলে যেহেতু অর্থাৎ আপ ডাউন করে যাবে, অর্থাৎ এখানে টপ পজিশন বাড়বে, অর্থাৎ 1 2 3 4 5 6 নিচের দিকে। আর যদি আমরা এইভাবে দেই, যদি আমরা এইখানে এটা যদি বাদ দিই তখন আমাদের ডাইনে যাবে। তাহলে এইভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের কাজগুলো এইভাবে করে। আর একটা জিনিস তোমরা খেয়াল করো যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আরো কত সুন্দর একটা ডিজাইনের কাজ করছে। দেখো এটা কি দেখা যায়, এটা হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন সুন্দর একটা অ্যানিমেশনের মতন মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। এটা সেটা কিন্তু জাভা দিয়ে করা? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এটা আমি মাউসটা যেখানে ক্লিক করে যদি আমরা টান দেই তাহলে এরকম ভাবে কাজ হবে। এই যে মাউসটা টান দিলে সুন্দর একটা মানে মনে হচ্ছে একটা পানির ভেতর বিভিন্ন কালার টালার মিশানো হচ্ছে এরকম। স্যার আপনার করা নাকি স্যার? না, এটা ওয়েবসাইটে মানে নেট থেকে স্যার অনেক, এটার জন্য অনেক কাজ করা লাগছে। হ্যাঁ, এটা কোড যদি তোমাদের লাগে আমি দিতে পারি, তোমাদের মেসেঞ্জারে যাবে কিনা, মেসেঞ্জারের দরকার দিয়ে দিব। জি স্যার দিয়ে দিন। সুন্দর এরকম অনেক অ্যানিমেশন, আমরা মাউস ক্লিক করে যেখান দিয়ে ঘোরাবো ঠিক সেখান দিয়ে যাবে। তাহলে মোটামুটি জাভাস্ক্রিপ্ট এটা আছে সিম্পল একটা অ্যানিমেশন, এবং এরকম অ্যানিমেশনে মনে করো তার সময়ের সাথে তার কালার চেঞ্জ, তারপর হচ্ছে সে কোন দিকে আমার মাউসটা মুভ করতেছে তার উপর ভিত্তি করেও তার কালারগুলো চেঞ্জ হচ্ছে।